খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন পড়ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর এই প্রতিবেদনটির মাধ্যমে বর্তমান দেশের কি অবস্থা, বিশেষ করে ঢাকার পরিস্থিতি কি, এবং বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন কতটা নির্লজ্জ এবং দ্বিচারিতার সাথে দেশ পরিচালনা করছে, তার একটা স্পষ্ট উদাহরণ আপনারা পেয়ে যাবেন। তাই এ বিষয়ে আমি বিশেষ কিছু বিশ্লেষণ না করে প্রতিবেদনটি পড়া শুরু করছি, যাতে আপনারা নিজেরাই সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন। প্রতিবেদনের টাইটেল: ছিনতাই আতঙ্কে ঢাকায় বাসা বদলাচ্ছেন অনেকে। রাজধানী ঢাকায় ছিনতাইকারীদের দাপট যেন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও মিলছে না নিরাপত্তা। ছিনতাইকারীর আতঙ্কে তাই বাসা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে শাকিল আহমেদের একটি মোটর বাইকের গ্যারেজ ছিল। 4 মাস আগে এলাকার চিহ্নিত ছিনতাইকারীরা তার গ্যারেজে হামলা চালিয়ে নগদ টাকাসহ অন্তত 1.5 লাখ টাকার মালামাল নিয়ে যায়। সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন শাকিল। সেনাবাহিনী একাধিকবার অভিযান চালিয়েও ছিনতাইকারীদের আটক করতে পারেনি। পরে আবারও বিপাকে পড়েন শাকিল। ডয়েচে ভেলকে তিনি বলেন, অভিযোগ করে আমি আরও বড় বিপদে পড়ি। ঘটনার 1 মাস পর তারা আমার ওপর আবার হামলা চালায়। কোনো মতে রক্ষা পাই আমি। পরে নিরাপত্তার জন্য ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছি। গ্যারেজে একটি অটোরিক্সা ছিল, সেটাও তারা জোর করে নিতে চায়, ফলে গ্যারেজও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে শাকিল বলেন, আমার ব্যবসা বন্ধ, এলাকা ছেড়ে নতুন এলাকায় বাসা ভাড়া নিয়েছি। তারপরও নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ তারা আমাকে এখনও খোঁজে। আমি মাস্ক পরে চলাফেরা করি, কাজ ছাড়া বাসার বাইরে বার হই না। বাসার ঠিকানা তারা জানতে পারলে আমার কি হবে বুঝতে পারছি না। কোনো আয় নেই, স্ত্রীকে নিয়ে থাকি। জমানো কিছু টাকা ছিল, তাও শেষ হয়ে আসছে। সন্ত্রাসীদের ওই গ্রুপটি এলাকায় বেড়িবাঁধ ছিনতাইকারী গ্রুপ নামে পরিচিত। বেপরোয়া ওই গ্রুপের সদস্যরা সেনা অভিযানের সময় গা ঢাকা দিলেও এখন আবার ফিরে এসে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্ম করে যাচ্ছে। শাকিল আরও বলেন, আমি মামলা করায় তারা আমাকে টার্গেট করেছে। তারা বেশ কয়েকবার মামলা তুলে নিতে হুমকি দিয়েছে। এখন আমি মোবাইল নাম্বারও পরিবর্তন করেছি। তারপরও তাদের হাত থেকে রক্ষা পাবো তা আমি জানি না এটা কি হবে। আমি এক দুর্বিষহ জীবনযাপন পার করছি। এখন একটি অটোরিক্সা ভাড়া নিয়ে চালাই, তাও সাবধান থাকতে হয়। আমাকে শেষ পর্যন্ত হয়তো ঢাকা ছেড়ে যেতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেও কোনো লাভ হয় না উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন তিনি। শাকিল বলেন, অনেক টেলিভিশন চ্যানেলে আমার অবস্থা নিয়ে প্রতিবেদন করেছি, পত্রিকায় ছাপা হয়েছে, তাতে ওই ছিনতাইকারীদের কিছুই হয়নি, তারা গ্রেপ্তার হয়নি। পরবর্তী আরেকজনের ঘটনা, ঢাকার নবীননগর হাউজিংয়ের ক্ষুদ্র ব্যবসায়ী মালেক মিয়ার ছেলে টুটুল ছিনতাইকারীদের ভয়ে 1 মাস ধরে ঘর ছাড়া। অপরাধীদের ভয়ে এক অর্থে আত্মগোপন করেই থাকেন তিনি। মালেক মিয়া ডয়েচে ভেলকে বলেন, শেখ হাসিনার পতনের 1 মাস পরে শেখের টেক এলাকায় আমার ছেলেকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে 40,000 টাকা দামের একটি মোবাইল ফোন সেট ও 4,000 টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা। আমার ছেলে এরপর 10 দিন হাসপাতালে ছিল। তিনি আরও বলেন, এলাকায় আমার একটি ছোট্ট চায়ের দোকান আছে। কয়েকদিন আগে সেই দোকানে ঢুকে একই ছিনতাইকারীরা 10,000 টাকা নিয়ে যায়। এখনও তারা হুমকি দিচ্ছে। ছিনতাইকারী গ্রুপটি এলাকায় আনোয়ার গ্রুপ নামে পরিচিত জানিয়ে তিনি বলেন, আমি তাদের চিনি না, তবে আমার ছেলে তাদের চেনে, নামও জানে। আমার ছেলে যেহেতু তাদের চেনে তাই পুলিশকে নাম বলেছে, কিন্তু মামলা করেনি। নাম কেন পুলিশকে জানানো হয়েছে সেজন্য তারা হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত তাদের ভয়ে আমার ছেলে গত 1 মাস ধরে বাসায় থাকে না। সে কোথায় চলে গেছে তা আমিও জানি না। আগে আমার সঙ্গে দোকান করত, তার স্ত্রী এবং 2 বছরের একটা বাচ্চা আছে। মালেক মিয়া বলেন, আমি এখন চরম আতঙ্কে আছি। পুলিশকেও ভয়ে কিছু বলতে পারছি না।
কোন দিন তারা আবার আমার দোকানে এসে বাসায় হামলা চালায়। ঢাকায় ছিনতাইকারী আর অপরাধীদের এই দৌরাত্ম্যে আরও অনেকেই এলাকা ছাড়ছেন, বাসা পরিবর্তন করছেন। কারণ অপরাধীরা এখন অপরাধ করে থামছে না, তাদের বিরুদ্ধে মামলা হলে তারা উল্টো হুমকি দিচ্ছে, মামলা প্রত্যাহার করে নিতে বলছে। ফলে নগরবাসীর মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঢাকায় রাতে লোক চলাচল অনেক কমে গেছে, দিনের বেলাও প্রয়োজন ছাড়া কম বের হন অনেকে। এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় সাগরিকা রায় নামে এক কর্মজীবী নারী 5 মাস আগে ছিনতাইকারীর কবলে পড়েন। তার অফিস নিকেতন এলাকায়। সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। হেঁটে বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ছিনতাইকারী তার মোবাইল ফোন ও কিছু টাকা সহ ভ্যানিটি ব্যাগটি নিয়ে যায়। এরপর তিনি ছিনতাইকারীর ভয়ে বাসা পরিবর্তন করে মগবাজার এলাকায় চলে যান। সাগরিকা ডয়েচে ভেলকে বলেন, মগবাজার যাওয়ার পরও গত মাসে হাতির ঝিলে বেড়াতে গিয়ে আমি একবার ছিনতাইকারীর কবলে পড়ি। মোহাম্মদপুর এলাকা ছিনতাইকারীর অভয়ারণ্যে পরিণত হয়েছে, কিন্তু বাসা বদল করেও লাভ হয়নি, এখন সবখানেই ছিনতাইকারী। তিনি আরও বলেন, আসলে এখন সবসময়ই ভয়ের মধ্যে থাকি, ঘরে বাইরে সবখানে নিরাপত্তার প্রচণ্ড অভাব বোধ করি। এখন আবার শুরু হয়েছে ধর্ষণ। মিরপুরের এক বেসরকারি চাকরিজীবী জেসমিন আহমেদ ডয়েচে ভেলকে বলেন, বাইং হাউসে জব হওয়ায় আমাকে আউট টাইমেও অফিস থাকতে হয়, অড টাইমেও অফিসে থাকতে হয়। অফিসে সমস্যা হয় না, রাতে বাসায় ফেরার পথে আতঙ্কে থাকি। রিক্সা ও অটোরিক্সা অনিরাপদ হওয়ায় বাসে চড়ি, কিন্তু এখন তো বাসেও ছিনতাই হয়, আর অব্যাহত ধর্ষণ আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক মোহাম্মদ তহিদুল হক ডয়েচে ভেলকে বলেন, আসলে প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত অপরাধগুলো বাড়ছে, কিন্তু প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা এখন চলাচল করতেও ভয় পাচ্ছে। ফলে রাতে মানুষ খুব প্রয়োজন না হলে বের হচ্ছে না। আবার এলাকাও পরিবর্তন করছে, কিন্তু পরিস্থিতি এমন যে তাতেও কোনো লাভ হচ্ছে না। এগুলো জনজীবনকে বিপর্যস্ত করছে। তিনি আরও বলেন, পুলিশ 2 কারণে মামলা কম নেয়। প্রথমত, তারা মামলা কমিয়ে নেয় পরিস্থিতি ভালো দেখানোর জন্য। আরেকটি কারণ হলো, যারা শিকার হন তাদের মামলায় অনীহা। অনেকেই ঝামেলা এড়াতে মামলা করতে চান না। আর পুলিশ নানা আইনের ধারায় ডাকাতিকে চুরি আর চুরির ক্ষেত্রে সাধারণ জিডি নেয়। তহিদুল হক বলেন, আসলে মামলার সংখ্যা বা পুলিশের অপরাধের পরিসংখ্যান দিয়ে আইন শৃঙ্খলার বাস্তব অবস্থা বোঝা যাবে না, কারণ অনেক ঘটনাই রিপোর্টেড হয় না। আর মানুষের মধ্যে যখন নিরাপত্তাহীনতা তৈরি হয় তখন সেটা পরিসংখ্যান নিয়ে মাপা যায় না। সমাজের এই ভয়ার্ত অবস্থা সার্বিক বিষয়কে নির্দেশ করে। তো দর্শক বন্ধুরা, এই ছিল বর্তমান দেশের পরিস্থিতি। আশা করি আমাকে অতিরিক্তভাবে আর আপনাদেরকে কিছু বলে বোঝাতে হবে না, কারণ ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন দুটো বিষয়: বর্তমান দেশে ও বিশেষ করে ঢাকার পরিস্থিতি কী, এবং সেই পরিস্থিতি সামলাতে মোহাম্মদ ইউনূস ঠিক কী রকম দ্বিচারিতা করছে। মাঠ পর্যায়ে পরিস্থিতি, জনগণের জীবনযাপন যে দশা সেটা একরকম, আর তিনি দেখাচ্ছে আর এক রকম। আশা করি সমস্ত কিছুই আপনাদের সামনে একদম স্পষ্টভাবে আমি তুলতে পেরেছি। তাই আপনাদের আর বিশেষ সময় অপচয় করব না। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।